পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে পরিবারের সবাইকে একসাথে হাসাহাসি করতে দেখা। আমার জীবনে আমার পরিবার হচ্ছে একমাত্র শান্তির জায়গা। যখন আমি আমার পরিবারের সবাইকে একসাথে হাসাহাসি করতে দেখি, তখন আমার নিজেকে পৃথিবীর সবচাইতে বেশি সুখী মানুষ মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালে ঘুম থেকে উঠে আর একজন বেলকনিতে দাঁড়িয়ে আছে। তো বেলকনিতে আসলে মূলত গাছের পরিচর্যার জন্যই আসা হয়। খুব একটা যে বেশি পরিচর্যা করা হয় তা না, তবে একটু পানি দেওয়ার জন্য আসা হয়, আর মাঝে মাঝে একটু গাছগুলোকে গোসল করিয়ে দিতে হয়। তো আজকে এসেছি এমনিতেই দেখতে যে আসলে কোনো মরা পাতা থাকলে সেগুলো আমি একটু তুলেই বেছে ফেলে দিব। তো ইছান দেখলাম ঘুম থেকে উঠে এখানে খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে। তো এখানে নতুন বিল্ডিং হচ্ছে, তো আমাকে এটাই দেখাচ্ছিল। তো মাশাআল্লাহ, আসলে সকাল সকাল কাজ দেখলে এমনিতেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ সবুজ হচ্ছে একটা অন্যরকম শান্তির প্রতীক। তো সবুজ যেখানে থাকে সেখানে দেখবেন চোখের একটা শান্তি কাজ করে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। এত সুন্দরভাবে মানি প্লান্টের গাছগুলো হয়েছে, একদম উপর থেকে কিন্তু ফ্লোর একদম সুন্দরভাবে ছুঁয়ে নিয়েছে। তো এই বিল্ডিংটারই কিন্তু কাজ চলছে, আর এই কনস্ট্রাকশনের কাজ কিন্তু সারাদিন শোনা যায়। মাঝে আমি আপনাদের সাথে একদম পরপর 2 সপ্তাহ ভিডিও শেয়ার করিনি। তো কী কারণে করিনি সেটা অবশ্যই ভিডিওর মাঝে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে সকাল সকাল কিচেনে যা কাজ থাকে সব করে নিয়েছি। আমার কাছে মনে হয় কিচেনে ঢুকলে প্রথমে কিচেন ক্লিনিংয়ের যে কাজটা থাকে, সকালে ঘুম থেকে উঠে এটা করতে করতেই কিন্তু আধা ঘন্টা চলে যায়। রাতেই আমি অয়েল জারগুলো ক্লিন করে রেখেছিলাম। তো অয়েল জার যদি রাতের বেলায় ক্লিন করে রাখা যায় তাহলে দেখা যায় পানিটা সুন্দরভাবে ঝরে যায়, আর সকালে উঠে শুধুমাত্র একটু ভালোভাবে মুছে নিলে সুন্দরভাবে কিন্তু অয়েলটা ঢেলে নেওয়া যায়। তো রান্নার সময় মশলা ঢেলে নেওয়া, অয়েল ঢেলে নেওয়া, এগুলো যখন দেখি যে আসলে ফাঁকা থাকে তখন কী পরিমাণে যে বিরক্ত লাগে। তো আমার তো একদম মাঝে মাঝে মনে হয় যে এই মশলা ঢেলে নেওয়ার অত্যাচারে রান্না করব না, চলে যাব কিচেন থেকে। সব কিছু যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে, আর ঝটপট কিন্তু রান্না হয়ে যায়। তো এখানে হচ্ছে সরিষার তেলের পরিমাণটা অল্প পরিমাণেই ঢেলে নিয়েছি, কারণ সরিষার তেলটা খুব একটা আমার লাগে না। যেহেতু আমি সয়াবিন তেল দিয়েই সব রান্নাবান্না করি, সরিষার তেলটা আমার খুব কম পরিমাণেই আসলে ব্যবহার করা হয়। তো অনেক দিন পর্যন্তই আসলে বাসায় বাজার করা হয় না সেভাবে, যেহেতু মাঝে অনেক দিন পর্যন্ত আমার বাসায় যে কাজের আপা উনি ছিলেন না। তো যার কারণে খুব অল্প অল্প পরিমাণেই বাজার আনা হচ্ছিল, যাতে করে 2-1 দিনের হয়ে যায়। কারণ ওই সময় সুযোগটা আসলে পাচ্ছিলাম না। কারণ যেদিন মাছের বাজার, মাংসের বাজার গোছানো হয় সেদিন দেখবেন আদার্স কোনো কাজেই হাত দেওয়া যায় না। তো আজকে বলেছিলাম বাজার আনতে, যে আজকে যেন একদম 10-15 দিনের মতো বাজার হয়ে যায়, সেইভাবেই কিন্তু বাজারটা নিয়ে আসবে। তো মাছের বাজার, মাংসের বাজার যেদিন গোছানো হয় সেদিন আসলে অনেক বেশি কিন্তু কষ্ট হয়ে যায়। তো মাঝে যেটা হয়েছিল যে আমি আসলে একদিন ঝোল ঝাড়তে গিয়েছিলাম, আর ঝোল ঝাড়তে গিয়ে পড়ে গিয়েছিলাম। তো আমার বেডরুমে আপনারা একটা গোল রাউন্ড একটা টুল দেখবেন, যেটা কিনা খুবই হালকা। তো আমি কিন্তু ভুলেও সেই টুলে কোনোদিন উঠি না। তো সেই দিন একজন আপু ফোন দিয়েছিল, তো আপুর সাথে গল্প করতে করতে আমি সেই টুলে উঠে পড়ি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মাছগুলো সব ক্লিন করে নিব, আর সবগুলোই সুন্দরভাবে কিন্তু বাটিতে একদম ঢেলে নিব। তো এটা আমার দেখা যাবে অনেক দিন পর্যন্ত চলে যাবে। তো মোটামুটি 10-15 দিন তো যাবেই, কারণ এর মাঝে ডিম থাকবে, মাংস থাকবে। প্রতিদিন তো আসলে মাছ খেতে চায় না বাচ্চারা। তো এরপরে যেটা হয় যে আসলে পড়ে যাওয়ার পরে এত পরিমাণে ব্যথা পাই যে এক্সরে করতে হয়, কারণ একদমই আমি মুভ করতে পারছিলাম না, আমি একদমই শুয়ে থাকতে পারছিলাম না। তো যেটা হলো যে আসলে ওষুধ খেয়ে কয়েকদিনের মধ্যে ভালো হয়ে গেলাম। তারপরে বাসায় আম্মা এসেছে, ভাইয়া এসেছে, সেদিন সারাদিন ঘোরাঘুরি করেছি। পরের দিন আমার ননদ এসেছিল, আমার ননদের হাজবেন্ড, ভাগনা ভাগ্নি ওরা এসেছিল। তো সারাদিন রান্নাবান্না করলাম ওদের জন্য, ওদের সাথে গল্পগুজব করলাম। তো ওরা যখন চলে গেল সেই দিন রাত থেকে আমার কোমরের ব্যথা, তো এত পরিমাণে মাজা ব্যথা, যাদের আসলে ব্যাক পেইন আছে তারা জানে যে কী পরিমাণে কষ্ট। তো হুট করে আমার মাজাটা প্রচুর ব্যথা বেড়ে যায়, আর যার কারণে আমি বাসার কোনো কাজেই একদম হাত দিতে পারি না। তো ভাগ্যিস আম্মা ছিল। তো মা তো মাই, মার মতো আসলে কেউ করবে না।
কারণ মা দেখবেন যদি নাও চলতে পারে তাও সন্তানের জন্য করবে। আর এর মধ্যে কিন্তু ফরিদা আপাও চলে এসেছিল। তো ফরিদা আপা চলে আসায় আসলে উনি কাজগুলো করেছিল। আর আম্মা তো রান্না-বান্নায় হেল্প করেছিলই। তো আসলেই এত পরিমাণে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় আর সুস্থই হব না। তো আসলে যখন যে অসুখটা হবে তখন দেখবেন মনে হবে যে ওটা পৃথিবীর সবচাইতে খারাপ অসুখ। আমি হয়তো আর কোনোদিন সুস্থ হব না যদি সেটা খুব খারাপভাবে আপনার শরীরে প্রভাব ফেলে। তো আসলে অল্পতেই আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে এদিকে কিন্তু আমি সবগুলো বাজার গুছিয়ে নিয়েছি। আর এদিকে যে ব্রয়লার মুরগিটা আনা হয়েছিল, তো এটা হচ্ছে আমি চিকেন ফ্রাইয়ের জন্য এভাবে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব বক্সে করে। কারণ এখন আসলে ওভাবে সময় পাওয়া যায় না যে একদম সব সময় সব কিছু ফ্রিজ থেকে বের করে আবার সেটা ভিজিয়ে ধুয়ে আবার সেটাকে আমি আসলে প্রসেস করব। তো এই জন্য ভাবলাম এভাবে রেখে দিই, যখন যখন মনে হবে বের করে আমি ওদেরকে শুধু ভেজে দিব। আর এদিকে ইছান কিন্তু বক্স নিয়ে টানাটানি করছে। আর ওই ২টা ছোট বক্সে আমি ছোট ছোট করে চিকেনগুলো রেখেছি, যাতে করে আমি যে কোনো সময় ওদেরকে পাস্তা হোক, নুডলস হোক বা হচ্ছে রাইস হোক, যে কোনো কাজে যেন ব্যবহার করতে পারি, বা পিৎজা হোক। তো এই জন্য কিন্তু ওভাবে সুন্দর করে রেখে দিয়েছি। তো একদম আমার যেভাবে প্রয়োজন আমি কিন্তু ওভাবেই সব কিছুই এভাবে বক্সে বক্সে করে রেখে দিয়েছি। আর ইদানিং আমার বাসায় এত পরিমাণ আইসক্রিমের বক্স হয়েছে যেটা আসলে বলার বাইরে। আগে তো শুধু আমি আর সারিকা আইসক্রিম পছন্দ করতাম, এখন ইছান আমাদের চাইতে অনেক বেশি খায়। তো দেখা যায় আইসক্রিম সব সময় বাসায় রাখা লাগে। তো এটা ছিল আমার আম্মা এবং ভাই আসার আগের দিন, আর এটা হচ্ছে তার পরের দিন। আমি পুরো বাসা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে সেই হোয়াইট বেডশিট, যেটা কিনা আমার ভীষণ পছন্দ। আর ইছান দেখেন এই যে গুছানোর পরও এখানে লাফালাফি করেছে, যেটা সে সব সময় করে। তো বাসা বাড়ি যখন গুছানো থাকে তখন দেখবেন নিজেরও ভালো লাগে। অসুস্থ যখন থাকবেন তখন দেখবেন যে বাসা যখন এলোমেলো থাকে তখন আরও বেশি অশান্তি লাগে, কিন্তু অসুস্থ থাকার পরও যদি বাসা গুছানো থাকে তখন দেখবেন শরীরে কিন্তু অনেকটাই স্বস্তি পাওয়া যায়। তো এর মধ্যে আম্মা এবং ভাইয়া চলে এসেছে। আম্মা এখানে অনেক কিছু নিয়ে এসেছিল। তো এখানে আম্মা বিস্কিট নিয়ে এসেছিল বানিয়ে। তো এই বিস্কিটটা এত মজার, এটা রেসিপি আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এখানে আম্মা হচ্ছে চাপা শুটকি দিয়ে মূলা দিয়ে রান্না করেছিল। এখানে বুটের ডালের হালুয়া, যেটা আমার সবচাইতে বেশি পছন্দের, কিন্তু এটা আমি সাহস পাই না বানানোর। এখানে সজনে শাক ছিল, এখানে ছিল রসমালাই, আর এটা ছিল হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে সুন্দর করে বানানো একটা ভাজি ছিল। আর এইটা হচ্ছে ছিল আমার এই বড় ফ্রিজটা। তো এখানে আম্মা কলিজা নিয়ে এসেছিল সারিকার জন্য, দুটো হাঁস নিয়ে এসেছিল। তো ভাইয়ার শাশুড়ি মা এবং আম্মা অনেক কিছু বেঁধে দিয়েছে ভাইয়াকে, মানে ভাইয়া কিন্তু পরের দিন সকালেই চলে যাবে। তো আমার ওই ফ্রিজটা কিন্তু একদম পুরো লোড হয়ে গিয়েছিল। তো এই ফ্রিজে আমার সব কিছু একটু আটসাট করে রাখতে হয়েছিল। আর এটা ছিল সকালের নাস্তা। তো ওরা যখন ফ্রেশ হয়ে যায় তারপর আমি পরোটা ভেজে দিই। এখানে আলু ভাজি, ডিম পোচ এবং হচ্ছে মিষ্টিটা বের করে নিই। তো পরোটাগুলো কিন্তু আমি হাতে বানাইনি, কারণ যেহেতু একটু অসুস্থই ছিলাম যে দুপুরে রান্না করতে হবে। আর এটা হচ্ছে পলি আপুর সেই মগ। তো এরপরে আমি আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ রান্না বান্না আমি একদম অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো এখানে আমি দেশি মুরগি, গরুর মাংস ছিল, সেই সাথে এখানে ডিমের কোরমা করেছিলাম। এখানে আমি খাসির মাংস দিয়ে বুটের ডালটা রান্না করেছিলাম। তো খুব সুন্দর একটা সময় পার করেছিলাম সেই দিন সারাদিন, যেটা আসলে আমার সবসময় মনে থাকবে। মনে হচ্ছিল আমি আমার শৈশবে ফিরে গিয়েছি। তো এরপরে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম পদ্মার ধারে। তো ভাইয়া বলছিল যে একটু ঘুরবো। একদম ঢাকায় দেখা যায় যে খুব বেশি জঞ্জাট, একটু ফাঁকা জায়গা রাজশাহীতে, তো একটু রিক্সায় করে ঘুরবো, সেই সাথে পদ্মার ধারে যাব। তো আমরা নোঙর যে রেস্টুরেন্টটা আছে নোঙরে এসেছিলাম। এরপরে আমরা এখান থেকে চলে যাই টি বাঁধে। তো এর চাইতে কিন্তু আরও অনেক বেশি পানি ছিল, তো পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এখানে আসলে আপনার কাছে মনে হবে যে আপনি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। আপনার জীবনে যত দুঃখ কষ্ট মনে হবে আপনি সব ভুলে যাবেন। এত বেশি ভালো লাগে, কারণ এত ফাঁকা, সেই সাথে এত পরিমাণে বাতাস থাকে, এত সুন্দর একটা ওয়েদার থাকে নদীর ধারে, খুব বেশি ভালো লাগে। তো আমি আসলে আসার সময়ই পাই না, কারণ সারিকার বাবাকে ছাড়া এভাবে সন্ধ্যার সময় আসতে ভয় লাগে, আমি বের হই না বাচ্চাদেরকে নিয়ে। তো অনেক দিন পর যেহেতু ভাইয়া আসতে চেয়েছে, ভাইয়ার সাথে এসেছি, আম্মার সাথে এসেছি, আর সারিকা ইছান ছিল, আমরা এই কয়েকজনই বের হয়েছিলাম। তো সেদিন সারিকার বাবার একটা মিটিং ছিল, ও বের হতে পারেনি। তো এই যে ভাইয়া এসে একদম শুয়ে গিয়েছে, এখানে ওরা দুই ভাই বোন এই যে বসে আছে। তো ভাইয়া বলছিল খুব বেশি ভালো লাগছে আসলেই। তো এরপরে হচ্ছে আমরা রিক্সাতে করে অনেক দূর পর্যন্ত ঘুরি, ভাইয়া বললে একটু রিক্সাতেই ঘুরি আমরা। তো এটা সিনেপ্লেক্স ছিল, ওখানে আমরা এসেছিলাম।
তো যতটুকু পেরেছি জাস্ট আপনাদের জন্য একটু ক্যাপচার করেছি, কারণ এর মধ্যে আমি যেহেতু অসুস্থ ছিলাম কোনো কিছু ভিডিও করতে পারিনি। যখন যেটা পেরেছি ভিডিও করে রেখেছিলাম যে এই দিনটা আমি একটু একটু করে হলেও আমার ভিডিওতে রাখবো, কারণ খুব সুন্দর একটা দিন কিন্তু আমরা পার করেছিলাম। তো অনেক ক্লিপেই আম্মাকে ভাইয়াকে নিয়েছিলাম, কিন্তু সেগুলো আসলে অ্যাড করিনি। তো এরপরে হচ্ছে রাতের বেলায় চলে এসেছি বাসায়, আর আম্মা কিন্তু কালাই রুটি বানাচ্ছে। তো আপনারা তো অনেকেই জানেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের একদম বিখ্যাত হচ্ছে কালাইয়ের রুটি। তো আম্মা খুব সুন্দর করে বানায়, আমার শাশুড়ি মাও কিন্তু ভীষণ সুন্দর করে রুটি বানাতে পারে। আমি কিন্তু বানাতে পারি না, কারণ আমি আসলে কখনো ওভাবে শিখিনি। তো শিখলে শেখা যায়, তবে আমার কাছে খুব ভয় লাগে, মনে হয় যে আমি পারবো না। আগে যেমন মনে হতো পিঠা জিনিসটা অনেক কঠিন, কিন্তু এখন কিন্তু পিঠা বানাতে পারি। তো এটাও আসলে শিখতে হবে, কারণ মা শাশুড়ি মা আছেন বলেই খেতে পাচ্ছি। তো আমি তো আসলে কখনোই হয়তো ছেলেমেয়েরা বড় হলে বানিয়ে খাওয়াতে পারবো না, যদি কখনো না শেখা হয়। তো হাতে বানানোটা আসলে খুব বেশি টেস্ট হয়। হোটেলে তো দেখা যায় তারা বেলুন পিঁড়ি দিয়ে অনেক সময় বানিয়ে ফেলে, সেটা কিন্তু খুব একটা টেস্ট হয় না। তো এখানে আম্মা হচ্ছে সুন্দর করে কালাইয়ের রুটিটা বানিয়ে নিচ্ছিল। তো যারা কিনা আসলে বাইরের অঞ্চলের মানুষ আছে তারা অনেকেই দেখা যায় এই রুটিটা অনেক বেশি পছন্দ করে, আবার অনেকেই আছে যে খুব অপছন্দও করে। এটা আমি শুনেছি। অনেকেই বলেছে যে আমার কাছে ভালো লাগে, আবার অনেকেই বলে যে আমার কাছে ভালো লাগে না। তো আমার গত ভিডিওতে পুষ্প লাইফস্টাইল থেকে পুষ্প আপু বলেছিল যে আপু তুমি তো বগুড়ায় গেলে বগুড়ার মানুষের প্রশংসা করলে, তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কেমন এটা তুমি বলো। তো আসলে মন থেকে বলছি, আমি সবসময় বাসায় বলি যে আমার যত কাস্টমার আছে একদম বিজনেসের শুরু থেকে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে আমার কাছে মনে হয় যে আসলে সব অঞ্চলে ভালো খারাপ আছে, তারপরেও আমার কাছে মনে হয় যে একদমই যারা কিনা ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, ভোলা এইসব জায়গার আপুরা এত অমায়িক ব্যবহার যেটা আসলে বলার বাইরে। তো বিজনেস করতে এসে যেটা দেখেছি যে আন্টিরা আপুরা খুব বেশি ভালো ব্যবহার করে। আন্টিরা তো বিশেষ করে এত অধিকার নিয়ে কথা বলে, একদম বলে শিমুল মা এভাবে বলে, যেটা আসলে মন ভরে যায়, যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো এইখানে কিন্তু কালাই রুটি আর হচ্ছে নেহারি খেয়েছিলাম রাতে, আর এটা ছিল পরের দিন সকালে। নামাজ পড়ে আমি আর আম্মা ছাদে আসি, আম্মাকে বললাম চলো ছাদ থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আসলে আমার কাছে মনে হয় যে সিজনই আসুক না কেন কিংবা যে ওয়েদারই থাকুক না কেন, সকালের ওয়েদারের সাথে কোনো কিছুর মিল হয় না। সকালের যে বাতাসটা থাকে মনে হয় যে একটা পবিত্র ভাব থাকে, এত বেশি ভালো লাগে যেটা আসলে বলার বাইরে। তো আমরা সবাই জানি সকালের ওয়েদারটা কতটা মিষ্টি, কতটা সুন্দর থাকে। তো এখানে কাঠগোলাপ ছিল, আম্মা একটা কাঠগোলাপের ফুল ছিঁড়ে নিয়েছিল। আমি আম্মাকে বলছিলাম যে তুমি তুলো, আম্মা কাঠগোলাপ ভীষণ পছন্দ করে। তো এখানে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। সকালে আসলে মনে হয় যে সব কিছু পবিত্র লাগে। তো এই কাঠগোলাপটা এখানে রাখার পরে এত সুন্দর লাগছিল দেখতে। তা আমি আবার একটা ভিডিও নিয়েছিলাম, এরপরে আমরা নিচে চলে আসি। তো আমি আজকে বানিয়েছি রুটি এবং ডাল, পরোটা বানাইনি। এখন আমি পরোটাটা খুব অ্যাভয়েড করছি, কারণ মাঝে সবার গ্যাসের অনেক সমস্যা হয়ে গিয়েছিল। তো এখন চেষ্টা করছি রুটি খাওয়ার। তো এখানে আমি একটা ডাল বানিয়ে নিয়েছিলাম, আর সেই সাথে হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি। তো ডালটা খেতে খুব টেস্ট হয়েছিল, খুব মজার হয়েছিল। আর রাতে আমি একটা কেক আর একটা পুডিং বানিয়েছিলাম, একদম নড়তে চড়তেই পারছিলাম না, তার মধ্যে এগুলো করেছিলাম। তা আম্মা বকাবকি করছিল। তো আসলে কেন যেন আমি এরকমই, যখন যেটা মনে হয় তখন সেটাই করতে হবে। এটা আসলে একটা পাগলামি টাইপের। তো আমি হচ্ছে রাতের বেলায় মনে হলো যে একটা কেক বানাবো, একটা পুডিং বানাবো। তো এক চুলায় আমি কেক দিয়ে তারপর পুডিংয়ের জন্য এগুলো রেডি করি। আর ডিমটা দেওয়ার পরে আমি একদমই 1-2 বার নাড়া দিয়ে রেখে দিই, যার কারণে পুডিংটা দেখেন কি হয়েছিল। জায়গায় জায়গায় কিন্তু এই যে বাবলের মতো হয়েছিল। তো আসলে শরীর যখন ভালো থাকে না তখন দেখবেন কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো আমার একদমই ইচ্ছে করছিল না, মানে মনে হচ্ছিল আমি কেন বানাতে আসলাম। তো যাই হোক, পরের দিন সকালে আবার একটু ভালো লাগছিল, এই জন্য কিন্তু নাস্তাটা নিজেই বানিয়েছিলাম। আর এই যে পুডিংটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।